আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নাম্বার 2, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে আমাদের মূল আলোচ্য বিষয় হলো যে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আর এই ইনফরমেশন দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ব্যালেন্স শিট অথবা পূর্ণাঙ্গ একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ এখানে কিছু মিসিং ফিগার দেওয়া থাকবে, যেটা আমরা 1 নম্বর ফরম্যাটে সূত্রের মাধ্যমে মানগুলো বের করেছি। আর এখানে আমাদের মান দেওয়া থাকবে, শুধুমাত্র প্রস্থ তৈরি করতে হবে। তো প্রস্থ এখানে দেওয়া আছে, ইনকমপ্লিট একটা ব্যালেন্স শিট। ডাইনে পাশে এখানে আমাদের 4টা হট দেওয়া আছে, এই 4টা পূরণ করতে হবে। ক্যাশ কত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, ইনভেন্টরি কত টাকা, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কত হবে, এটার মোট যোগফল আবার 7,50,000 মিলতে হবে। আর এদিকে লাইবিলিটি পাশে নোট পেবেল এবং অ্যাকাউন্ট পেবেল কত টাকা হবে, এটা হট দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মোট টোটালি 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এই 5টা প্রশ্ন অ্যান্সার দিয়ে এরপরে আবার কমপ্লিট একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। আর এর জন্য আমাদের ইনফরমেশন এখানে ক্লু দেওয়া আছে সব। তো শিক্ষার্থীগণ, আসুন প্রথমে আমরা প্রশ্নটা দেখি। ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন কমপ্লিট দ্য ব্যালেন্স শিট গিভেন বিলো। নিচে দেওয়া হলো টোটাল ডেপ্ট টু নিট ওর্থ। টোটাল ডেপ্ট বাইরের দায় টু নিট ওর্থ। নিট ওর্থ এখানে মালিকানা বোঝানো হয়েছে। রেশিও বলা হয়েছে 0.5:1, অর্থাৎ এখানে 0.5 হলো টোটাল ডেপ্টের অংশ। যেহেতু এটা দেওয়া আছে, এই ডেপ্ট দ্বারা আমরা বাইরের দায়কে বোঝাই, অর্থাৎ এখানে নোট পেবেল এবং অ্যাকাউন্ট পেবেল এই প্রথম ক্লু দ্বারাই এটা বের করতে পারবো। তাহলে আসুন আমরা একটু একটা একটা করে ওয়ার্কিং করে আসি, প্রশ্ন পড়ি আর ওয়ার্কিং করি। প্রথমে লিখলাম নোট পেবেল আর অ্যাকাউন্ট পেবেল, ক্যালকুলেশন করলাম যে নিট ওট বলতে আমরা বুঝি মালিকানা সত্ত্ব, কমন স্টক আর রিটেন আর্নিং, এই দুটো হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কত হলো? 3 লক্ষ আর 2 লক্ষ 5 লক্ষ। সেক্ষেত্রে টোটাল লাইবিলিটি দেওয়া আছে 7,50,000। এখান থেকে যদি আমি 5 লক্ষ বাদ দিই, তাহলে আমাদের লাইবিলিটি পাওয়া যাবে নোট পেবেল এবং অ্যাকাউন্ট পেবেল মিলে 2.5 লক্ষ টাকা। এভাবে বিয়োগ করেও পাওয়া যায়, এটা বের করা যায়। অথবা যেহেতু এখানে আমাদের দশমিক দেওয়া আছে, এটা সূত্র অনুযায়ী বের করতে পারি। তাহলে আমি এখানে সূত্র অনুযায়ী বের করে দিই। প্রথমে নিট ওর্থ লিখলাম 5 লক্ষ টাকা। উই নো দ্যাট, আমরা জানি যে টোটাল ডেপ্ট টু নিট ওর্থের সূত্র হলো উপরে টোটাল ডেপ্ট, নিচে হলো নিট ওর্থ। নিট ওর্থ হলো 5 লক্ষ, আর ডেপ্ট টু নিট ওর্থের মান কত? 0.5। উপরে টোটাল ডেপ্ট দেওয়া থাকলো, টোটাল ডেপ্টটা নোট পেবেল এবং অ্যাকাউন্ট পেবেল এটা দেওয়া নেই। বাস, এবার আমরা মানটা এখানে নাম লিখে রাখলাম। 8 গুণন করবো, মানে বজ্র গুণন করবো। এ পাশে 0.5 এর নিচে 1 আছে, 1 এর সাথে নোট পেবেল অ্যাকাউন্ট পেবেল, আর এদিকে 0.5 এর সাথে 5 লক্ষ গুণ করবো। গুণ করলে আমাদের আসে ফলাফল 2,50,000। দেখুন 2,50,000 টাকা আমরা এখানে বিয়োগ করলে অবশ্যই পাইতাম। তো একটা প্রশ্নের আমরা মান বের করতে পারলাম। তো টোটাল ডেপ্ট প্লাস স্টক হোল্ডার ইকুইটি সব মিলে 7,50,000, এটা মিলে দেওয়া হলো। ঠিক আছে, এবার আসুন এখানে আমাদের ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি এই সবগুলো মান বের করতে হবে। ইনফরমেশন দেওয়া আছে টার্ন ওভার টু টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট টার্ন ওভার কত? 2 টাইমস। তো টার্ন ওভার বলতে আমরা সেলকে বোঝাই। তাহলে আমরা প্রথমে সেল বের করবো। সেল থেকে আমরা ইনভেন্টরি বের করতে পারবো, অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে পারবো, আর এখান থেকে আমরা ক্যাশও বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা সেল বের করি। সেলস হলো টার্ন ওভার টু টোটাল অ্যাসেট 2 টাইমস। দেখুন আমরা লিখেছি যে ক্যালকুলেশন অফ সেলস টার্ন ওভার টু টোটাল অ্যাসেট, উপরে থাকবে সেল বা টার্ন ওভার বলতে সেলকে বোঝানো হয়, আর টোটাল অ্যাসেট নিচে থাকবে। টোটাল অ্যাসেট কত? 7,50,000। আর টার্ন ওভার কত দেওয়া আছে? 2 টাইমস, কিন্তু সেল দেওয়া নেই। আমরা বজ্র গুণন করলাম, 8 গুণন করে 7 2 14, অর্থাৎ 7.5 লক্ষ গুণন 2, তাহলে 15 লক্ষ টাকা। সেল হচ্ছে কত? 15 লক্ষ টাকা। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আসুন, আমরা জানি সেলসের ভিতরে গ্রোস প্রফিট থাকে, আর গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। ঠিক এইভাবে আমরা এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করব। তাহলে আসুন, ইনফরমেশন আমাদের বলছে যে এখানে গ্রোস প্রফিট কত পার্সেন্ট? 30%। তাহলে সেল থেকে গ্রোস প্রফিট মাইনাস করব। দেখুন কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হলো সেল মাইনাস গ্রোস প্রফিট। সেল হলো 15 লাখ, গ্রোস প্রফিট কত? 15 লক্ষ, 30%, 10 লক্ষ 4,50,000। 4,50,000 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের ফলাফল থাকে 15 লক্ষ থেকে 4,50,000 বাদ দিলে কত থাকে? 10,50,000 টাকা। এটাই হলো কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু কস্ট অফ গুডস সোল্ড তো আমাদের এখানে লাগবে না, আমাদের এখানে লাগবে ইনভেন্টরি।
এবার আসুন ইনভেন্টরি, এই সূত্র দিয়ে আমি ইনভেন্টরি বের করে দিয়ে আসবো। যে ইনভেন্টরি আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই ক্লোজিং ইনভেন্টরি বা এভারেজ ইনভেন্টরি। তো এভারেজ ইনভেন্টরি এখানে যেহেতু দুইটা নেই, ওপেনিং না শুধুমাত্র ক্লোজিং, আমরা ক্লোজিং ইনভেন্টরি লিখেছি। ইনভেন্টরি টার্নওভার প্রস্তাবপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে 3 টাইমস। দেখুন ইনভেন্টরি টার্নওভার কত, 3 টাইমস। তো লিখলাম 3 টাইমস এখানে, আর কস্ট অফ গুডস সোল্ড 10,50,000, আর নিচে ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি। এখন ক্যালকুলেশন করে ক্লোজিং ইনভেন্টরি পেয়েছি 3,50,000 টাকা। 10,50,000কে 3 দ্বারা ভাগ করলে কত আসে, 3,50,000 টাকা। এটাই হলো আমাদের ক্লোজিং ইনভেন্টরি। এবার আসুন ক্যালকুলেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আমাদের ইনভেন্টরি বেড়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল বের করবো। অ্যাকাউন্ট রিসিভেবল অবশ্যই সেলসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, আর তার জন্য আমাদের ইনফরমেশন উপরে লেখা আছে যে এভারেজ কালেকশন পিরিয়ড 40 ডেজ, 40 দিন পর পর দেনাদার আদায় হয়। তাহলে মোট বিক্রয় 360 দিনে কত, 15 লক্ষ টাকা। 360 দিনে যদি 15 লক্ষ টাকা বিক্রি হয়, একদিনে কত, 15 লক্ষকে 360 দ্বারা ভাগ করে এবার 40 দিনে কত টাকা বিক্রি হয়েছে আমরা বের করে ফেলবো। 40 দিয়ে গুণ করলে দেনাদারের পরিমাণ বেরোবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বের করতে পারবো। আসুন সূত্র লিখলাম, ক্যালকুলেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, উই নো দ্যাট, আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান এভারেজ অ্যানুয়াল ক্রেডিট সেল 15 লক্ষ টাকা। নিচে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, তো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আর এখানে টার্নওভারের মান কত, টার্নওভারের মান অবশ্যই আমরা সাইড নোটে দিয়েছি যে 360 ভাগ 40 ভাগ করে হয় 9 টাইমস, তো 9 টাইমস। আর এদিকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশের গুণ 9 যে এই পাশে ভাগ হলো, ভাগ করলে কত আসে, 1,66,667 টাকা। এটাই হলো আমাদের এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, এবার আসুন ক্যালকুলেশন অফ ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্স আমরা কিভাবে বের করব, তার জন্য আমাদের এখানে ক্লু দেওয়া আছে যে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও আমরা জানি যে কারেন্ট অ্যাসেট থেকে শুধুমাত্র প্রিপেইড এবং ইনভেন্টরি বাদ দিলে যেটা থাকে এটাকে বলা হয় অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড অ্যাসেট এবং অ্যাসিড লাইবিলিটি। অ্যাসিড টেস্ট রেশিও 0.75, আর এদিকে কারেন্ট অ্যাসেট থেকে প্রিপেইড আর ইনভেন্টরি লিখবো না, তাহলে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। দেখুন আমরা একটু ব্যালেন্স শিটটা দেখাই, এখানে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল এই দুটো মিলে অ্যাসিড অ্যাসেট, কারণ ইনভেন্টরি তো লেখা যাবে না, আর প্ল্যান্ট অ্যাসেট তো কারেন্ট নয়, এই জন্য তাহলে এই দুইটা লিখলাম, অ্যাসিড অ্যাসেট ডিভাইড বাই অ্যাসিড লাইবিলিটি। দেখুন অ্যাসিড অ্যাসেট ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই নোট পেবল এবং অ্যাকাউন্ট পেবল। নোট পেবল অ্যাকাউন্ট পেবল 2.5 লক্ষ টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল 1,66,667 টাকা। এই মাত্র আমরা পেয়েছি, মানগুলো বসালাম। ক্যাশটা আমাদের মান দেওয়া নেই, এটা বের করবো। দশমিক এদিকে থাকলো 0.75, 0.75 এর সাথে আমরা 2.5 লক্ষ গুণ করবো, গুণ করলে পেয়েছি কত, 1,87,500 টাকা। আর এদিকে ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল বসাই দিলাম, এই পাশের টাকা বার পাশে এখানে চলে যায়, এটা বিয়োগ হয়ে গেল। দেখুন 1,87,500 থেকে 1,66,667 বাদ দিলে থাকে 20,833 টাকা। তাহলে ক্যাশের পরিমাণ 20,833 টাকা। ঠিক আছে, এবার আমরা মানটা বসিয়ে পাই। অ্যাকাউন্ট পেবল প্রথম মার্কিংয়ে পেয়েছি কত, অ্যাকাউন্ট পেবল নোট পেবল 2.5 লক্ষ টাকা, এই পাশে আমাদের মিলে গেল। এ পাশে ক্যাশ এই মাত্র আমরা পেয়েছি 20,833 টাকা। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল 1,66,667 টাকা। এরপর ইনভেন্টরি 3,50,000 টাকা। প্ল্যান্ট অ্যাসেট দেওয়া নেই, এখন যেহেতু টোটাল অ্যাসেট দেওয়া আছে, টোটাল অ্যাসেট 7,50,000, এখান থেকে আপনি এটা মাইনাস করবেন। মাইনাস করলে ব্যালেন্সিং ফিগার বিএফ মানে ব্যালেন্সিং ফিগার 2,12,500 টাকা থাকবে। এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কমপ্লিট দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমাদের কমপ্লিট হয়ে গেল। শিক্ষার্থীগণ 2 নম্বর ফর্মেটে আমরা একটা অঙ্ক করলাম, এ হবে আর কি, ব্যালেন্স শিট পূরণ করতে হবে প্রত্যেকটা। যে 1 নম্বর ফর্মেটে আমরা যে সূত্রগুলো শিখেছি ওই সূত্রের সাহায্য নিয়ে এইগুলো বের করতে হবে। 2 নম্বর অঙ্কটা আপনারা করবেন একই রকম ভাবে। এরপর আসুন 3 নম্বর অঙ্ক দেখি। 3 নম্বরটাও ছোট, এখান থেকেও একই রকম, ওই যে টার্ন ওভার দেওয়া রয়েছে, এটা করবেন বাসায়। এরপর আসুন 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে এখানে সবগুলো হট দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রিপেয়ার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং প্রোফর্মা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা আমাদের পূরণ করতে হবে। কি কি লাগবে, প্রথমে লাইবিলিটি পাশে কারেন্ট ডেট, লং টার্ম ডেট, ওনার্স ইকুইটি, টোটাল লাইবিলিটি দেওয়া নেই, এটাও বের করতে হবে। তাহলে এখানে 4টা আইটেম, আর এই পাশে ক্যাশ, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট এবং টোটাল অ্যাসেট, এই 4টা পূরণ করতে হবে। আমাদের ক্লু দেওয়া হয়েছে এখানে ওনার্স ইকুইটি 2 লক্ষ টাকা মালিকানা সত্ত্ব, কারেন্ট ডেট টু টোটাল ডেট
টোটাল ডেপ্ট যা হবে তার মধ্যে কারেন্ট রেশিও হবে 50%, মানে অর্ধেক। তা টোটাল ডেপ্টও দেওয়া নেই, আচ্ছা মান দেওয়া রয়েছে। টোটাল ডেপ্ট টু ওনার সিকিউরিটি, আবার ওনার সিকিউরিটি হবে টোটাল ডেপ্ট হবে ওনার সিকিউরিটির 50%। তাহলে ওনার সিকিউরিটি কই? ওনার সিকিউরিটি দেওয়া আছে 2 লক্ষ, এর 50%। ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি, তাহলে ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট দেওয়া নেই, ওনার সিকিউরিটি দেওয়া আছে, তার 60% হবে ফিক্সড অ্যাসেট। টোটাল অ্যাসেট টার্ন ওভার, তাহলে 2 টাইমস, অর্থাৎ সেল হবে টোটাল অ্যাসেটের দ্বিগুণ। এখন ইনভেন্টরি টার্ন ওভার 8 টাইমস, ইনভেন্টরি টার্ন ওভার হবে সেলসের 8 ভাগের 1 ভাগ হবে ইনভেন্টরি। তো সব মিলাই আমরা এখন এই ওয়ার্কিংগুলো সব পূরণ করতে গেলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে করা লাগবে। তো প্রথমে আসুন টোটাল ডেপ্ট নির্ণয় করব। ওনার সিকিউরিটি এর 50%, ওনার সিকিউরিটি প্রস্তাবপত্রে সেটা দেখুন এখানে ছিল 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার 50% কত হয়? 10 লক্ষ টাকা। এবার আসুন কারেন্ট ডেপ্ট। কারেন্ট ডেপ্ট হলো টোটাল ডেপ্টের 50%, তাহলে টোটাল ডেপ্ট 10 লক্ষ, তার 50% 5 লক্ষ। লং টার্ম ডেপ্ট, টোটাল ডেপ্ট থেকে কারেন্ট ডেপ্ট বাদ দিলে লং টার্ম ডেপ্ট বাদ হবে। তাহলে আসুন ডেপ্ট তো দুইটা, এটা হচ্ছে কারেন্ট, এটা লং টার্ম। তো টোটাল ডেপ্ট আছে 10 লক্ষ, কারেন্ট ডেপ্ট 5 লক্ষ, এটা বাদ দিলে থাকে 5 লক্ষ, এটাই হলো আমাদের লং টার্ম ডেপ্ট। টোটাল লাইবিলিটি, টোটাল ডেপ্ট প্লাস ওনার সিকিউরিটি, এটা মিলে হলো টোটাল লাইবিলিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে টোটাল লাইবিলিটি আমরা 30 লক্ষ পেয়ে গেছি। এবার আসুন ফিক্সড অ্যাসেট। ওনার সিকিউরিটি এর 60%, তার ওনার সিকিউরিটি 20 লাখ, তার 60% হয় 12 লাখ, এটাই হলো আমাদের ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, টোটাল অ্যাসেট থেকে ফিক্সড অ্যাসেট বাদ দিলে কারেন্ট অ্যাসেট পাওয়া যায়। টোটাল অ্যাসেট কত? এই মাত্র আমরা পেলাম 30 লাখ, এখান থেকে বাদ দেবো আমরা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট পেয়েছি এর আগের রিকোয়ারমেন্টে 12 লাখ, 12 লাখ বাদ দিলে থাকে 18 লাখ, এইটাই হলো আমাদের কারেন্ট অ্যাসেট। এবার ক্যালকুলেশন অফ সেল। সেল কিভাবে পাওয়া যাবে? সেলস হলো টোটাল অ্যাসেটের দ্বিগুণ, তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 30 লাখ, এর দ্বিগুণ হবে 60 লাখ, এটাই হলো সেল। এবার ইনভেন্টরি টার্ন ওভার, সেলস ডিভাইড বাই ইনভেন্টরি। সেলস 60 লাখ, টার্ন ওভার আছে 8 টাইমস, 8 দ্বারা ভাগ করলে আসে কত? 7,50,000, এটাই হলো ইনভেন্টরি। ক্যালকুলেশন অফ ক্যাশ, কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দিলে ক্যাশ পাওয়া যাবে। কারেন্ট অ্যাসেট কত? 18 লক্ষ, এটা আমরা অবশ্যই প্রথমেই পেয়েছিলাম। কারেন্ট অ্যাসেট কত? 18 লক্ষ। এই 18 লক্ষ থেকে আপনি ইনভেন্টরি 7,50,000 বাদ দেন, 10,50,000, এই 9টা মিলে আমাদের এই কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমরা পূরণ করবো ব্যালেন্স শিটটা। তো ব্যালেন্স শিটে আমি নামগুলো সব লিখেছি, এবার মানগুলো লিখি। তাহলে কারেন্ট ডেপ্ট কত? 5 লাখ, লং টার্ম 5 লাখ, ওনার সিকিউরিটি 20 লাখ, টোটাল মিলে 30 লাখ। এবার আসুন ক্যাশ লিখলাম, ক্যাশ কত? 10,50,000 টাকা, লাস্ট যে আইটেমটা আমরা পেয়েছি। আর ইনভেন্টরি 7,50,000, ফিক্সড অ্যাসেট 12 লক্ষ, টোটাল অ্যাসেট 30 লক্ষ। সেটা দেখুন এই ছিল আমাদের অঙ্ক। তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আপনার আজকে হোমওয়ার্ক থাকবে এই 2 নম্বর ফরম্যাটের 1 এবং 4, এই দুটো অবশ্যই করবেন। সেটা দেখুন 5 নম্বরও সেম, এটাও করবেন। এখানে আমাদের কয়েকটা গ্যাপ দেওয়া আছে, এগুলো পূরণ করবেন। এখানে আমি অনেক সুন্দর করে গুছাই দিয়েছি, এটা কমপ্লিট করবেন। আর 16 নম্বরে আসুন, 16 নম্বরটা 17 সালে এসেছে এডিউ 7 কলেজে, এটা অনেক সহজ, এটা কমপ্লিট করবেন। তাহলে আজকে কাজ থাকলো আমাদের, এগুলো হোমওয়ার্ক থাকলো। 7 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। 7 নম্বরটা অনেক সহজ, 1 নম্বরের মতো সেম, এটা 4 মার্কের অঙ্ক এসেছে। এটা কোনো ব্যালেন্স শিট করা লাগবে না, শুধুমাত্র মানটা বের করে বসাই দিতে হবে। শিখে দেখুন। তাহলে আজকে আমরা 2 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো শিখলাম। এখন আপনাদের কাজ, আজকে যারা ভিডিওটা দেখলেন তারা এই ভিডিও দেখা অবস্থায় আমার বইটা বের করবেন এবং এখান থেকে ভিডিও চলতে থাকবে, আপনারা অঙ্কগুলো করতে থাকবেন। তাহলে প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবেন, তাহলে দেখবেন পরীক্ষায় যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারতেন। শিখে দেখুন। তাহলে আমরা এখানে কয়টা নিয়ম শিখলাম? 8 নম্বর অধ্যায়ে 2টা ফরম্যাটের অঙ্ক শিখলাম, 1 নম্বর এবং 2 নম্বর ফরম্যাট। এর বাইরে কখনো প্রশ্ন আসবে না, এর মধ্যেই থাকবে, হয়তোবা শুধুমাত্র ফিগারটা চেঞ্জ হতে পারে। দেখুন আমি প্রত্যেকটা ফরম্যাটে কোন ফরম্যাট থেকে কি বোর্ডে 18 সালে, 17 সালে, 16 সালে সালের প্রশ্নগুলো কিভাবে আসছে, এই ফরম্যাটের বাইরে কখনোই অঙ্ক আসে না। প্রথমে আপনাকে ভালো ফলাফলের জন্য আগে জানতে হবে একটা অধ্যায়তে কয় রকম নিয়ম আছে, কয়টা ফরম্যাট আছে, কয় রকম অঙ্ক কিভাবে আলাদা করে বুঝতে হয়, কিভাবে আলাদা করে। আমি প্রত্যেকটা অঙ্ক ফরম্যাট আকারে সুন্দরভাবে গুছায় আলাদা করে দিয়েছি। তো এইটা যখন বোঝা যায়
তখন অবশ্যই অঙ্ক সহজ হয়ে যায়। আর যদি আমি বই পড়ে নাই বুঝতে পারলাম যে আসলে কয় রকমের অঙ্ক আছে, তাহলে আমি প্রশ্ন বুঝবো কীভাবে? সেক্ষেত্রে দেখুন, তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি হ্যান্ডনোটগুলো লিখেছি। তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার হ্যান্ডনোটটা সংগ্রহ করেননি, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমার, ওখানে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে আপনার কুরিয়ার সার্ভিসে বইটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ কুরিয়ার সার্ভিসে নিলে আমরা অল্প টাকায় দিতে পারবো। আর বাইরে দেখা যাচ্ছে আপনি ওইভাবে ডিসকাউন্ট পাবেন না, আর অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায় না। সেক্ষেত্রে তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।